আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, স্ক্রিনে বর্তমানে আপনারা মোফাক আল সাতি বিমান ঘাঁটির দৃশ্য দেখছেন, যেটি জর্ডানের অন্যতম বৃহত্তম এবং কৌশলগত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সামরিক ঘাঁটি। এটি রাজকীয় জর্ডানের বিমান বাহিনী পরিচালনাধীন হলেও বর্তমানে মধ্যপ্রাচ্যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং আন্তর্জাতিক যৌথ বাহিনীর অন্যতম প্রধান বিমান অপারেশন হাব। দেখুন, ভৌগোলিক দিক থেকে এটি জারকা গভর্নমেন্ট আজরাক অঞ্চলে অবস্থিত। রাজধানী আম্মান থেকে এটি ১০০ কিলোমিটার পূর্বে এবং সিরিয়া এবং ইরাক সীমান্তের বেশ কাছাকাছি। স্যাটেলাইট চিত্রে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন শক্তিশালী কতগুলো রানওয়ে কানেক্টিভিটি থাকার একেবারে পাশেই যুক্তরাষ্ট্র তার F-35 যুদ্ধ বিমানকে এখানে ট্যাক্সি রানওয়ের কাছে দাঁড় করিয়ে রাখে, যেখান থেকে যে কোনো মিশনে অতি দ্রুত সময়ের মধ্যে বিমানগুলো উড্ডয়ন করে। আর যদি আপনারা লক্ষ্য করেন, এই যে একটি F-35 এর পাশেই কিন্তু ইরানের হামলায় যেই দুইটি F-35 ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই ক্ষতিগ্রস্ত স্থানটি স্যাটেলাইট চিত্রে অনেকটাই কিন্তু পরিষ্কারভাবে দেখা যাচ্ছে, এমনটাই দাবি করছে স্যাটেলাইট বিশ্লেষকরা। দেখুন, রানওয়ের কাছাকাছি ট্যাক্সিওয়েতে যেখানে দাঁড় করিয়ে রাখা হয়েছিল বিমানগুলো মিশনের জন্য, সেখানেই কিন্তু সুনির্দিষ্টভাবে এত দূর থেকে ইরানের মিসাইলগুলো গিয়ে হিট করেছে। এবং এই ঘটনায় যুক্তরাষ্ট্রের অন্তত পক্ষে ৩টি F-35 যুদ্ধ বিমান ক্ষতিগ্রস্ত এবং আরও ৩টি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, এমন তথ্য পাওয়া যাচ্ছে। দেখুন, এই ঘটনা তোলপাড় তৈরি করে দিয়েছে। বিশেষ করে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ধরনের একটি সামরিক ঘাঁটির মাত্র কয়েক ফিটের মধ্যেই এত দূর থেকে সুনির্দিষ্ট মিসাইল এবং ড্রোনগুলোর হিট করার বিষয়গুলো সুনির্দিষ্ট আক্রমণের সমীকরণকে রাতারাতি যেন পরিবর্তন করে দিয়েছে। স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে তুরস্কের সংবাদ মাধ্যম আনাদুনো এজেন্সি, ইসরায়েলের সংবাদ মাধ্যম দ্য জেরুজালেম পোস্ট এবং অন্যান্য বড় বড় সংবাদ মাধ্যম খুবই গুরুত্ব সহকারে এই তথ্য প্রকাশ করেছে। আইআরজিসির দেওয়া তথ্য মতে দীর্ঘ সময় তারা ওত পেতে অপেক্ষা করছিল কখন F-35 যুদ্ধ বিমানগুলো আকাশে তাদের মিশন শেষ করে এই ট্যাক্সিওয়ের কাছাকাছি এসে দাঁড়াবে, নতুন নতুন মিশনের জন্য তারা দাঁড়াবে। দূর থেকে স্যাটেলাইটের মাধ্যমেই তারা বিষয়গুলো সুনির্দিষ্টভাবেই পর্যবেক্ষণ করছিল। যখন এই বিমানগুলো রানওয়ের ঠিক নির্দিষ্ট স্থানে দাঁড়ায়, তখন সময় এবং সকল কিছু ক্যালকুলেশন করে প্রথমে হামলা চালানো হয় লং রেঞ্জের যে ব্যাপক ভিত্তিতে ড্রোন রয়েছে তা দিয়ে, এবং সেই ড্রোনগুলোকে প্রতিহত করার জন্য এই ঘাঁটিতে থাকা থার্ড ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এবং প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থাগুলো যখন ব্যস্ত এবং বলতে পারেন অনেকটা ওভারলোড হয়ে গেছে, আর নতুন কোনো আক্রমণ প্রতিহত করা যাবে না, ঠিক এমতো অবস্থায় আক্রমণ করা হয় ব্যালিস্টিক মিসাইলের। এবং ব্যালিস্টিক মিসাইলগুলো ইরানের ভূখণ্ড থেকে এত দূরে নিখুঁতভাবে এই রানওয়েতে দাঁড়িয়ে থাকা F-35 গিয়ে হিট করেছে, এটা ইরানের দাবি। স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন সামরিক ব্যাটালিয়নের সদস্যরা অস্ত্র ছেড়ে চলে যাচ্ছেন এবং তার সামরিক কমান্ডারদের বিরুদ্ধে স্লোগান দিচ্ছেন। প্রথমে দৃশ্যটি দেখে আপনার মনে হতে পারে পশ্চিম তীরের কোনো দৃশ্য বা আরব বিশ্বের কোনো দৃশ্য। বাস্তবতা হলো এটি ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী IDF এর পদাতিক ইউনিট, যে গিভাতি ব্রিগেড রয়েছে তার দৃশ্য। এখানকার যে টিসবার ব্যাটালিয়ন রয়েছে এর সেনাগণ গণ ঘাঁটিতে ত্যাগের ঘটনায় দক্ষিণের যে নেবেত মরুভূমি রয়েছে সদেন তিমাদ, তার দৃশ্য এটি। ইসরায়েলের সংবাদ মাধ্যম সূত্র থেকে যেমনটা জানা যায়, এই ঘটনায় ইসরায়েলের IDF এর ব্যাটালিয়নের ১০০ জন সেনা সদস্য এবং নিম্ন পদের কিছু কমান্ডাররা তাদের আগ্নেয়াস্ত্র এবং সামরিক পোশাক সরঞ্জাম ঘাঁটিতে ফেলেই রেখেই কেবলমাত্র ব্যক্তিগত ব্যাগ নিয়ে একযোগে ঘাঁটি ত্যাগ করে নিজ নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা হন। যুদ্ধকালীন পরিস্থিতির মধ্যে ইসরায়েলের সেনারা কেন ঘাঁটি ছেড়ে চলে যাচ্ছেন, এই বিষয়ে ইসরায়েলের কর্তৃপক্ষের বক্তব্য, সেনা সদস্যদের অভিযোগ অনুযায়ী ব্যাটালিয়ন কমান্ডার তাদের কোম্পানিতে দীর্ঘদিন ঐতিহ্যবাহী চিহ্ন এবং সাইনবোর্ড জোরপূর্বক সরিয়ে নেওয়ার বা ধ্বংস করার আদেশ দেন। গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী এক পর্যায়ে এক কমান্ডার একটি বড় হাতুড়ি ব্যবহার করে একটি চিহ্ন ভেঙে ফেলেন। স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন দ্য টাইমস অফ ইসরায়েল এবং ইসরায়েলের যে ওয়াইনেট সংবাদ মাধ্যম রয়েছে এই ঘটনা নিয়ে খবর প্রকাশ করেছে এবং বিষয়টি ভালোই তোলপাড় তৈরি করেছে ইসরায়েলে। এখন ইসরায়েলের সেনাদের পক্ষ থেকে যেমনটা দাবি করা হচ্ছে, ইসরায়েলের পক্ষ থেকে যেমনটা বলছে, যেই সকল চিহ্নগুলো সরিয়ে দিতে বলা হয়েছে সেই সকল চিহ্নগুলো তাদের ব্যাটালিয়নের ইতিহাস এবং ঐক্যের প্রতীক ছিল, কাউকে হেয় করার উদ্দেশ্য নয়।
আর এই জন্যই এই সাইনবোর্ডগুলো সরিয়ে ফেলার কারণে তারা ঘাঁটি ত্যাগ করেছে, তারা আর যুদ্ধ করবে না। যদিও ইসরায়েল বলছে যে এই ঘটনার পর তারা শক্তিশালী পদক্ষেপ নেওয়ার কারণে বেশিরভাগ সৈন্যই ফেরত এসেছেন, হাতে গোনা কয়েকজন ফেরত আসেননি। এখন দেখেন আইডিএফ এর মতো একটি সুশৃঙ্খল এবং আধুনিক বাহিনীতে একটি চিহ্ন বা কয়েকটি বিল বোর্ড নিয়ে এই ধরনের ঘটনা ঘটবে, বিষয়টি নিয়ে মারাত্মকভাবেই কিন্তু সন্দিহান সামরিক বিশেষজ্ঞরা। এখানে নানান ধরনের বিষয় কিন্তু গুঞ্জনে আসছে। ইতিপূর্বেই কিন্তু ইসরায়েলের আইডিএফ এর যিনি প্রধান রয়েছেন তিনি সরাসরি বলেছিলেন যে সৈন্যদের মানসিক অবস্থা বিশেষ করে যুদ্ধ করার ক্ষেত্রে অত্যন্ত একেবারে নিচু পর্যায়ে রয়েছে। যদি যুদ্ধ আরও দীর্ঘকালীন চলে তাহলে সৈন্যরা কত দূর এই যুদ্ধ চালিয়ে যেতে পারবেন, বা রিজার্ভ সৈন্যরা যারা কিন্তু বলতে পারেন পেশাদার সৈন্য নন, যুদ্ধের বাইরে একটা স্বাভাবিক সময়ে তারা স্বাভাবিক জীবনযাপন করে থাকেন, হয়তো কোনো কাজ করেন, ব্যাংকার বা অন্যান্য সমাজের সাধারণ কাজ করে থাকেন, তারা কিন্তু যুদ্ধকালীন পরিস্থিতিতে একটা দীর্ঘ সময় ধরে ইসরায়েলের আইডিএফে বর্তমানে কাজ করে যাচ্ছেন, ফ্রন্ট লাইনে রয়েছেন। এখানে তাদের মনস্তাত্ত্বিক বিষয়গুলোর পরিবর্তন হয়েছে এবং যুদ্ধক্ষেত্রে যে কোনো মুহূর্তে এই ধরনের বিদ্রোহ সৃষ্টি হতে পারে। এর পূর্বেই কিন্তু আইডিএফ এর প্রধান এমনটা কিন্তু ঝুঁকির কথাটা উল্লেখ করেছিলেন। তাহলে কি সেই ঘটনায় ঘটছে ধীরে ধীরে ইসরায়েলের ভেতর, ইসরায়েলের আইডিএফ এর ভেতর? এই বিষয়গুলো কিন্তু আলোচনায় আসছে। দেখুন, একদিকে যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলোতে যে দূরবর্তী ঘাঁটি রয়েছে সেখানে সুনির্দিষ্ট হামলা করছে ইরান, এবং যুক্তরাষ্ট্রের খুবই মাল্টি মিলিয়ন ডলারের ক্রিটিক্যাল অস্ত্রগুলো ধ্বংস হচ্ছে। মিত্র বাহিনীর অভ্যন্তরেও শোনা যাচ্ছে বিদ্রোহের গুঞ্জন। ঠিক এমতো অবস্থায় ইরানকে অর্থনৈতিকভাবে অনেকটা পঙ্গু করার জন্য বা তাদের অর্থনীতির গতি থামিয়ে দেওয়ার জন্য তেল রপ্তানির উপর যে নিষেধাজ্ঞা দিয়েছিল যুক্তরাষ্ট্র, সেই নিষেধাজ্ঞা বর্তমানে ঠিকমতো কাজ করছে না। মার্কিন নিষেধাজ্ঞাকে এড়িয়ে ইরান বিপুল পরিমাণে তেল রপ্তানি করছে, তো আবার মালয়েশিয়ার উপকূল থেকেই। দেখুন, আন্তর্জাতিক গণমাধ্যমগুলো রিপোর্ট করছে যে যুদ্ধকালীন অবরোধের পূর্বেই ইরান তার শ্যাডো ফ্লিটের মাধ্যমে বলতে পারেন মিলিয়ন মিলিয়ন ব্যারেল জ্বালানি তেল পূর্বেই ইরান এবং হরমুজ প্রণালী থেকে বের করে দিয়েছিল, যেটি বিভিন্ন দেশের উপকূলে শ্যাডো ফ্লিট বা ছায়া জাহাজের অংশ হিসেবে লুকিয়েছিল। এখন মালয়েশিয়ার উপকূল থেকে অন্যান্য জাহাজে সেই তেল ভর্তি করে বিভিন্ন দেশে তারা রপ্তানি করছে, এবং এই ক্ষেত্রে প্রধান গন্তব্যস্থল হলো চীন। আন্তর্জাতিক রিপোর্ট বলছে যে $6 বিলিয়ন এই ধরনের আয় একটা শর্ট টার্মের ভেতর ইরান আয় করেছে, $6 বিলিয়ন, যেটি তার দীর্ঘমেয়াদী যুদ্ধকালীন যে ক্যাপাসিটি রয়েছে এবং ক্যাপাবিলিটির যে নতুন অগ্রগতি রয়েছে সেখানে নতুন করে বুস্ট করছে, যেটিও যুক্তরাষ্ট্রের জন্য একটা চিন্তার বিষয়। কারণ ইরান যদি এইভাবে অর্থনৈতিক প্রবাহ ঠিক রাখতে পারে তাহলে নতুন অস্ত্র তৈরি এবং দেশের জনগণকে যুদ্ধকালীন পরিস্থিতি মোকাবেলার জন্য যে প্রয়োজনীয় সাপোর্ট রয়েছে সেটা দিতে পারবে। আর এটি করলে যুদ্ধ দীর্ঘায়িত হতে পারে, আর যুদ্ধ যদি দীর্ঘায়িত হয় মধ্যপ্রাচ্যের দেশগুলো তেল রপ্তানি ঠিকভাবে করতে পারবে না, আর তেল রপ্তানি না হলে পেট্রো ডলারের ইনকামও হবে না। সুতরাং সংকট রয়েছে। দেখার বিষয়ে যুক্তরাষ্ট্র এমন পরিস্থিতিতে নতুন কি সিদ্ধান্ত নেয়। তো বন্ধুরা, আজকের মতো বিদায়। নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।